আজকের গল্প 5 মিনিট পর। অনিস দেব। খাবার ঘর থেকে মা চেঁচিয়ে খেতে ডাকছিল। শানি ওর ঘরে বিছানায় আধশোয়া হয়ে বইয়ের পাতায় চোখ এঁটে মশগুল ছিল। মায়ের ডাক শুনে ও চেঁচিয়ে জবাব দিল, মা 5 মিনিট পর যাচ্ছি, প্লিজ। এই একটা ওর বাজে স্বভাব, কোনো কিছু করতে বললেই 5 মিনিট পর। এ নিয়ে বাবা মা দুজনেই ওকে কম বকাবকি করে না। কি হলো শানি, এলি? একটু পরেই আবার মায়ের ডাক। ঘড়ির দিকে তাকালো শানি। রাত 10টা 10। ওর 5 মিনিটের কোটা শেষ হয়ে গেছে। না, এবারে উঠতেই হচ্ছে। শব্দ করে গল্পের বই বন্ধ করল। তার আগে বাদামি একটা কার্ড দিয়ে পেজ মার্ক করে রাখল। ওহ, দারুণ বই। চূড়ামণি ভাস্করের লেখা রক্তাক্ত নিঝুম রাত। কিছুতেই ছাড়তে ইচ্ছা করে না এমন বই। শানি ড্রয়িং ডাইনিংয়ে পৌঁছে দেখল বাপির খাওয়া প্রায় শেষ। শানিকে দেখে বাপি আর চোখে ইশারা করে ওর মায়ের দিকে দেখালো, যার অর্থ হলো, এবার ঠেলা সামলাও বৎস। মা ততক্ষণে শুরু করে দিয়েছে। 5 মিনিট পর 5 মিনিট পর বলাটা নাকি শানির একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। কোনো কাজই কি ওর সময় মতো করতে ইচ্ছে করে না? জীবনে বড় হতে গেলে পাংচুয়ালিটি একটা বড় ফ্যাক্টর। সমস্ত মনীষীর জীবনী পড়লেই দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি। শানি মায়ের কথার কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে মুখ বুজে খেতে লাগলো। বারবারই ওর মনে হতে লাগলো, 5টা মিনিট কি এমন বিরাট ব্যাপার? মাত্র 5টা তো মিনিট। এই কটা মিনিট দেরি হলে পৃথিবীর কি এমন মহা ক্ষতি হচ্ছে? মায়ের যত সব মেনিয়া। খাওয়ার পর বেসিনে মুখ টুক ধুয়ে ও আবার ছুটল রক্তাক্ত নিঝুম রাতের দিকে। আর ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটল। শোয়ার ঘরে ঢোকার সময় হঠাৎই কি করে যেন ওর মাথাটা টাল খেয়ে গেল। সেটা সামাল দিতে গিয়ে দরজার ফ্রেমে মাথাটা বেশ জোরে ঠুকে গেল। মাথা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে হলুদ ফুলের ফোয়ারা লাফিয়ে লাফিয়ে উঠল। চারিদিক অন্ধকার হয়ে শানি টলে পড়ে গেল মেঝেতে। মিনিট খানিক পর আবার জ্ঞান ফিরে দেখল ও মেঝেতে কাত হয়ে পড়ে আছে। তবে পিঠের খানিকটা আর মাথা দরজার পাল্লায় ঠেস দেওয়া। চারপাশে তাকিয়ে দেখল মা কিংবা বাপি আশেপাশে নেই। না, ওরা বোধহয় কোনো শব্দ-টব্দ শুনতে পায়নি। শানি উঠে দাঁড়ালো। মাথার পাশটায় বেশ ব্যথা, কপালটা দপদপ করছে। ও বিছানার দিকে পায়ে পায়ে হেঁটে গেল বটে, কিন্তু রক্তাক্ত নিঝুম রাতে আর তেমন করে মন বসাতে পারল না। খুব তাড়াতাড়ি ওর ঘুম পেয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই জানলার দিকে চোখ গেল শানির। আকাশে ছাই রঙা মেঘের ভেলভেট, তার সঙ্গে মিহি বৃষ্টির ঝালক। এরকম আবহাওয়া থাকলে আলসেমি আর ছুটির মুড চেপে ধরে। স্কুলে যেতে আর ইচ্ছা করে না। তাছাড়া মাথায় বেশ ব্যথা, কিন্তু আজ স্কুলে যেতেই হবে। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথসের ইউনিট টেস্টের খাতা দেবে। নম্বর কি হবে কে জানে, তবে শানির পরীক্ষা তো ভালোই হয়েছিল। বিছানা থেকে উঠে ও বারান্দায় এলো। বারান্দায় টবে লাগানো কয়েকটা ফুল গাছ। মায়ের খুব ফুল গাছের শখ, শানিরও। বারান্দায় দাঁড়িয়ে চোখ ঘষে ও ঘুম তাড়াচ্ছিল। তাড়াতাড়ি রেডি হতে হবে, নইলে স্কুলে লেট হয়ে যাবে। হঠাৎই ওর মনে হলো বারান্দার ডান দিকের রেলিংয়ের কোনায় একটা কাক এসে বসবে। না, এক্ষুনি নয়, 5 মিনিট পর। আচ্ছা, এরকম কেন মনে হলো ওর? আগে তো কখনো এমনটা মনে হয়নি। আসলে সবসময় 5 মিনিট পর বলাটা ওর একটা মুদ্রা দোষ। তখনই কোনো কাজ করতে ইচ্ছে করে না। সেজন্যই কি হঠাৎ এমন মনে হচ্ছে? শানি ঘড়ি দেখেনি, তবে 5 মিনিট বোধহয় হয়ে গিয়েছিল। কারণ
আচমকা একটা বৃষ্টি ভেজা কাক কোত্থেকে যেন উড়ে এসে ঠিক বসে পড়ল বারান্দার ডান দিকের কোণায়। শানিকে দেখে কাকটা মোটেই ভয় পেল না। ওর কল্পনার ছবিটা মিলে যাওয়ায় শানি একটু হকচকিয়ে গেল, কিন্তু তার পাশাপাশি খুশিও হলো। কাকটাকে কয়েক সেকেন্ড লক্ষ্য করার পর শানি ঘরে চলে এলো। তখনই বন্ধ দরজায় মায়ের ধাক্কা, আর তার সঙ্গে তাড়াতাড়ি ওঠ, আর কত দেরি করবি, এই নিয়ে 3 বার ডেকে গেলাম, ওঠ ওঠ। উঠে পড়েছি মা, যাচ্ছি। শানির দিন শুরু হয়ে গেল। টুথব্রাশে পেস্ট লাগিয়ে ও বাথরুমের দিকে রওনা হলো। স্কুল থাকলে শানি বড়জোর আধ ঘন্টা কি 40 মিনিট পড়াশোনার সময় পায়। আজও 20 মিনিট স্কুলের বই নিয়ে বসলো, আর বাকি 20 মিনিট কাল রাতের সেই চূড়ামণি ভাস্করের বইটা। 9টার সময় বাপি যখন অফিসে বেরোলো তখন তাড়াহুড়ো করে স্নান করতে ছুটল। ওকে ঠিক 9:30টায় রাস্তায় পা দিতে হবে। তারপর বাড়ির কাছে থেকেই অটো থেকে নেমে 5 মিনিট হাঁটা, তাহলেই ঠিক 10টায় ও স্কুলে পৌঁছে যাবে। অটো থেকে নেমে ও যখন হাঁটতে শুরু করেছে তখনই ওর হঠাৎ মনে হলো পল্লব স্কুলের গেটে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। পল্লব ওর ক্লাসমেট, খুব বন্ধু, ওরা পাশাপাশি ডেস্কে বসে। তাছাড়া পল্লব ও শানির মতো গল্পের বইয়ের পোকা। পথের শেষে বাঁকটা ঘুরেই স্কুলের দরজাটা দেখতে পেল শানি, আর যা মনে হয়েছিল ঠিক তাই। স্কুলের গেটের একপাশে পল্লব দাঁড়িয়ে রয়েছে, শানির জন্য অপেক্ষা করছে। গাল ফুলো চেহারা, চোখে চশমা। শানি অবাক হয়ে গেল, ব্যাপারটা এরকম মিলে গেল কি করে? কারণ পল্লব কখনোই ওর জন্য স্কুলের গেটে দাঁড়িয়ে থাকে না। পল্লবের কাছাকাছি পৌঁছতেই ও শানির দিকে এগিয়ে এলো। এই শানি, কেলো হয়ে গেছে, মা খাতা কেনার জন্য 50 টাকা দিয়েছিল, সেটা পাচ্ছি না। কেন, কোথায় ছিল? এই তো, এই পকেটে। স্কুল ইউনিফর্মের ডান পকেটে হাত ঢোকালো পল্লব। অটো থেকে নেমে ভাড়া দেওয়ার সময়ও দেখেছি 50 টাকার নোটটা পকেটে ছিল, এখন দেখছি নেই। মনে হয় কোথাও পড়ে গেছে, শানি বলল। চল দুজন মিলে আরেকবার খুঁজে দেখি। আমি একবার দেখেছি, পাইনি, মনমরা গলায় বলল পল্লব। নোটটা না পেলে বাড়িতে উদম ঝাড় খেতে হবে। শানি হাত ঘড়ির দিকে তাকালো। স্কুল বসতে আর মিনিট 7 কাছে। ছেলেরা সব দলে দলে গেট দিয়ে ঢুকছে। চল তাহলে, জলদি চল। পল্লবকে হাত ধরে টান মারল শানি। রাস্তার সাইডগুলো একবার চট করে চেক করে নি। ওরা ব্যস্ত পায়ে হাঁটা দিল। গোয়েন্দার নজরে রাস্তার ধার আর ফুটপাতে তল্লাশি চালাতে লাগলো। হঠাৎই শানির চোখের সামনে 50 টাকার নোটটা ভেসে উঠল। বৃষ্টি ভেজা মাটির উপরে ভাঁজ করা নোটটা পড়ে আছে, কিন্তু জায়গাটা ও ঠিক চিনে উঠতে পারল না। ও পল্লবকে বলল, টাকাটা তুই পেয়ে যাবি মনে হচ্ছে। পল্লব অবাক হয়ে ওর দিকে তাকালো। কি করে বুঝলি? ফুটপাতের দিকে তাকিয়ে টাকার খোঁজ করতে করতেই শানি আনমনাভাবে জবাব দিল, না এমনি, হঠাৎ মনে হলো। অটোর রুট পর্যন্ত হাঁটা পথটা চেক করে ওরা দুজনে আবার স্কুলের দিকে ফিরল। স্কুলের সময় হয়ে যাচ্ছে বলে ওরা চলার স্পিড বাড়িয়ে দিল। স্কুলের কাছাকাছি ফুটপাতের উপরে কয়েকটা মাটির ঢিবি রয়েছে, তার পাশেই দুটো বড় বড় গাছ। টাকার খোঁজে শানি আর পল্লব দুজনেই এদিক ওদিক চোখা নজর চালাচ্ছিল। হঠাৎই একটা দমকা বাতাসের ঝাপটা ছুটে এলো। সঙ্গে সঙ্গে শানি দেখল 2-4টে গাছের পাতা আর ছেঁড়া কাগজের সঙ্গে একটা 50 টাকার নোট ঢিবিগুলোর পিছন থেকে উঠে এলো। নোটটা উড়ে এসে দুটো গাছের গুড়ির মাঝে পড়ে রইল। ওই তো পেয়েছি বলে শানি প্রায় ঝাঁপিয়ে পড়ে নোটটা তুলে নিল। নোটটা ফিরে পেয়ে পল্লব হাঁপ ছেড়ে বাঁচল। ওর মুখে একগাল হাসি, কিন্তু ও ভুরু কুঁচকে অদ্ভুত চোখে শানির দিকে তাকিয়ে রইল। শানি ঘড়ি দেখল,
স্কুল বসতে আর 1 মিনিট। চল চল, দেরি হয়ে যাবে বলে ও স্কুলের দিকে বলতে গেলে ছুট লাগালো। পল্লবও ফিরে পাওয়ার নোটটা পকেটে ঢোকাতে ঢোকাতে শানির পিছন পিছন ছুটল। ছুটতে ছুটতে শানি ভাবছিল 50 টাকার নোটটা যে খুঁজে পাওয়া যাবে সেটা 5 মিনিট আগেও জানতে পারলো কেমন করে। সকালবেলা কাকটা যখন বারান্দায় এসে বসেছিল তখনও ঠিক একই রকম ব্যাপার হয়েছিল। তাহলে কি কিছু কিছু ঘটনা ও 5 মিনিট আগেই জানতে পারছে? ব্যাপারটা বেশ মজার তো। মজা যে এখনো অনেক বাকি সেটা শানি বুঝতে পারেনি। সেটা টের পাওয়া গেল অমিত স্যারের ক্লাসে। অমিত স্যার ফিজিক্যাল সায়েন্স পড়ান। ইয়াং, রোগা, স্মার্ট চেহারা, চোখে চশমা, ছাই রঙা শার্ট, প্যান্টের ভিতরে গোজা, কোমরে বেল্ট। স্যারের হাতে ক্লাস টেস্টের খাতা। শানির বুকের ভিতরটা একটু গুড়গুড় করে উঠল। 80% নাম্বার উঠবে তো, মানে 20-র মধ্যে 16। ওর ডান পাশে পল্লব আর বাঁ দিকে শ্রবণ বসে। অমিত স্যারের হাতের বান্ডিলটার দিকে তাকিয়ে শ্রবণ শানির হাত চেপে ধরল। কি হবে রে, নম্বর ভালো না উঠলে স্যার তো ক্লাসের মাঝে সবার সামনে চাটবে। ঠিক তখনই শানি অলৌকিকভাবে দেখতে পেল ইউনিট টেস্টে শ্রবণ ফেল করেছে। 20-র মধ্যে 3.5 পেয়েছে। খাতার প্রথম পৃষ্ঠার উপরের দিকে ভগ্নাংশ লেখার স্টাইলে লাল কালিতে 3.5/20 লেখা, তারপর সেটা ঘিরে একটা গোল দাগ। শ্রবণ তখনও শানির হাত চেপে ধরে নম্বর নিয়ে ওর আশা আর আকাঙ্ক্ষার কথা বলছে, আর পাশ থেকে পল্লব বিড়বিড় করে বলছে, আমার পরীক্ষাও খুব একটা ভালো হয়নি। কিন্তু পল্লবের নম্বরটা শানি দেখতে পাচ্ছিল না। শানি কি করবে ভেবে পেল না। শ্রবণের নম্বর জেনে যাওয়ার যন্ত্রণা ওকে বুকের ভিতরে পিন ফোটাতে লাগলো। চাপটা যেন ও আর নিতে পারছিল না। শেষ পর্যন্ত ও শ্রবণকে বলল, শোন, নার্ভাস হয়ে কোনো লাভ নেই। পরীক্ষা একবার তো খারাপ হতেই পারে। পরের বার ভালো করে প্রিপেয়ার হয়ে টেস্টে বসবি। এবার কম নম্বর পেলে কি হবে? পরের বার নিশ্চয়ই তুই আমার চেয়েও বেশি পাবি। ইউনিট টেস্টে 2-1বার ফেল করাটা তেমন সিরিয়াস ব্যাপার নয়। তুই আগে থেকে মন শক্ত কর। কেন, আমি কি ফেল করেছি? শ্রবণ ফেল ফেলে মুখে শানির দিকে তাকিয়ে কথাটা বলল। না না, ঠিক তা নয়, মানেটার বোঝাতে হলো না। কয়েক মিনিট আগেই অমিত স্যার নাম ডেকে ডেকে ইউনিট টেস্টের খাতা দেওয়া শুরু করে দিয়েছিলেন। এবার শ্রবণের নাম ধরে ডাকলেন। শ্রবণ উঠে দাঁড়াতে স্যার বললেন, তুমি তো ফেল করে গেছো বাবামণি আমার। এত সোজা কোয়েশ্চেনে কি করে ফেল করলে হে? শ্রবণ মাথা নিচু করে স্যারের কাছে গেল। খাতাটা নিয়ে ফিরে এলো নিজের জায়গায়। ওর খাতার দিকে তাকিয়ে শানি বুঝল 5 মিনিট আগে ও একটুও ভুল দেখেনি। শানি এই অদ্ভুত ব্যাপারটার কথা কাউকে বলেনি, মাকে না, বাপিকে না, এমনকি কোনো বন্ধুকেও না, বরং ও নিজে নিজেই ব্যাপারটা তলিয়ে দেখার চেষ্টা করছিল। কেন এমনটা হচ্ছে? কিছু কিছু ঘটনার কথা ও কেমন করে 5 মিনিট আগে জানতে পারছি? সেটা কি সেদিন রাতে দরজার ফ্রেমে গুঁতো খাওয়ার জন্য, নাকি সব কাজের বেলায় 5 মিনিট পর বলার মুদ্রাদোষের জন্য? আচ্ছা, এটা কি কোনো অলৌকিক ক্ষমতা, নাকি সমস্ত ঘটনায় নিছক কাকতালীয়? অনেক ভেবেও শানি কোনো কুল পেল না। নানান উল্টোপাল্টা চিন্তা মাথায় ঘুরপাক খাওয়ার জন্য ওর পড়াশোনায় ঠিকঠাক মন বসছিল না। আর ওর সবচেয়ে যেটা প্রিয় কাজ, গল্পের বই পড়া, সেই কাজেও গোলমাল হয়ে যাচ্ছিল। একদিন রাতে ও বাপির সঙ্গে এসব নিয়ে কথাবার্তা শুরু করে দিল। ওদের স্কুলের একজন স্যারের নাম করে বলল, স্যার বলছিলেন অনেক সাধু সন্তের নাকি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে। বাপি টিভিতে একটা স্পোর্টস চ্যানেল চালিয়ে খেলা দেখছিল। ওর কথায় মুখ ফিরিয়ে তাকালো, হেসে বলল, দূর, ওসব বাজে কথা। ভবিষ্যতে কি হবে কেউ কখনো বলতে পারে? ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় কি যায় না
সে নিয়ে ওর কম্পিউটারে বসে ইতিমধ্যেই অনেকটা সময় কাটিয়েছে শানি। তাতেও নস্ট্রাডামুর ভবিষ্যৎবাণীর কথা জেনেছে এক্সট্রা সেন্সারি পারসেপশন আর ক্লিয়ারভয়েন্সের কথাও। যদি ব্যাপারগুলো গাঁজাখুরি হবে, তাহলে ইন্টারনেটে ওসব নিয়ে পাতার পর পাতা লেখাই বা রয়েছে কেন? আচ্ছা পাপি, স্যার বলেছিলেন কোনো কোনো মানুষের মধ্যে নাকি এরকম অলক দৃষ্টির ক্ষমতা থাকে। কোনো ঘটনা ঘটার আগেই ওরা দেখতে পায়, মানে পুরোপুরি দেখতে না পেলেও আবছাভাবে আভাস পায়। অনেকদিন আগে পিটার হারকোস নামে এরকম একজন ছিলেন। ভদ্রলোক রাজমিস্ত্রির কাজ করতেন। বাঁশের ভাড়া থেকে পড়ে গিয়ে ওর বেশ বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকেই ওর মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার তৈরি হয়েছিল। ইন্টারনেটে পড়া জিনিসগুলো শানি স্যারের নাম দিয়ে চালাচ্ছিল, কিন্তু পাপি হাত নেড়ে ওর কথাগুলো স্রেফ উড়িয়ে দিল। কে তোর মাথাটা খাচ্ছে বলতো? পড়াশোনা ছেড়ে এসব উল্টোপাল্টা জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছিস? ভবিষ্যতে দেখতে পাওয়া টাওয়ার সব ব্যাপারগুলো সায়েন্স ফিকশন গল্পে হয়, বাস্তবে এর কোনো জায়গা নেই। যাকগে, ভুলেও যেন এসব কালগল্প তোর মাকে শোনাস না, তোকে একবার খেয়ে ফেলবে। বাপি শানির সঙ্গে অনেকটা বন্ধুর মতো ব্যবহার করে, তাই শানি ভেবেছিল ব্যাপারটা বাপির সঙ্গে আলোচনা করলে রহস্যের কিছুটা সুরাহা হতে পারে, কিন্তু সেটা না হওয়াতে ও বেশ দমে গেল। শানি ব্যাপারটা নিয়ে চিন্তা করছিল ঠিকই, কিন্তু একই সঙ্গে ও বেশ মজাও পাচ্ছিল। তার সঙ্গে অল্প স্বল্প মিশেছিল বাড়তি ক্ষমতার অহংকার। ওর এই অলৌকিক ক্ষমতার কথা সবাইকে ওর চেঁচিয়ে বলতে ইচ্ছা করছিল, কিন্তু কি এক আশঙ্কায় ও কাউকে ব্যাপারটা জানাতে পারছিল না। ও ভিতরে ভিতরে কেমন যেন দিশেহারা হয়ে পড়ছিল। কয়েকদিন ঠিকঠাক চলার পরেই এক রবিবার ছোট্ট দুটো ঘটনা ঘটল। সকাল 8:30 নাগাদ শানি খবরের কাগজের পাতায় চোখ বোলাচ্ছিল। হঠাৎই ওর চোখে পড়ল ঘরের মেঝেতে একটু জল পড়ে আছে। মা জগে জল ভরে ডাইনিং টেবিলে রাখতে যাচ্ছিল। তখনই কিছুটা জল চলকে পড়ছে মেঝেতে। সেদিকে তাকিয়ে শানি হঠাৎই দেখতে পেল মা তাড়াতাড়ি হাঁটাচলা করতে গিয়ে সেই জলের উপর পা দিয়ে পিছলে পড়ে গেল মেঝেতে। শানি আর দেরি করল না, চেঁচিয়ে মাকে বলল, মা মেঝেতে জল পড়েছে, শিগগির মুছে নাও, নইলে তুমি পড়ে যাবে। মা ড্রয়িং ডাইনিং থেকে চেঁচিয়ে বলল, হ্যাঁ এক্ষুনি মুছে দিচ্ছি। তারপর নানান কাজে মা বোধহয় ব্যাপারটা ভুলে গিয়েছিল। শানিও আর খেয়াল রাখতে পারেনি। ফলে মোটামুটি 5 মিনিট পর যা হওয়ার তাই হলো। ওই জলে পা পিছলে মা উল্টে পড়ল। পড়ে যাওয়ার শব্দে শানি ছুটে এলো মায়ের কাছে। বাপিও খবরের কাগজ ফেলে ছুটে এসেছে। মা উফ আহ করছিল, কোকিয়ে উঠে বলছিল কোমরে চোট পেয়েছে, ভাগ্যিস মাথায় চোট লাগেনি। বাপি আর শানি মাকে ধরে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। শানি একবার আলতো করে বলল, তোমাকে তখনই জলটা মুছে নিতে বললাম, দেখলে তো কি হলো। শানি মনে মনে অন্য কথা ভাবছিল। আবারও ও ভবিষ্যতে 5 মিনিট এগিয়ে দেখতে পেয়েছে। বুঝতে পেরেছে 5 মিনিট পর কি হবে। দ্বিতীয় ঘটনাটা সন্ধ্যাবেলার। শানির বাপি বহুদিন ধরেই একটা শখের নাটকের দলের সঙ্গে যুক্ত। প্রতি রবিবার সন্ধ্যাবেলা বাপি সেখানে যায়। 7টা নাগাদ বেরিয়ে কাজ আর গল্পগুজব সেরে রাত প্রায় 10টা সাড়ে 10টায় ফেরে। নতুন অলৌকিক ক্ষমতার ব্যাপারটা শানিকে বেশ ডিস্টার্ব করছিল। সেই জন্য ওর পড়াশোনায় ভাটা পড়েছিল। মা সেটা নিয়ে ওকে রাত দিন বকাবকি করছিল। বাপির কাছে থেকে থেকে অনুযোগ করছিল। বাপিও 2-4 দিন ওর পড়াশোনার স্টাইল লক্ষ্য করে বিরক্ত হলো। যে বাপি সবসময় ওর সঙ্গে বন্ধুর মতো মেশে মজা মশকরা করে, সেই বাপি ওকে লাস্ট শুক্রবার পড়াশোনা নিয়ে ধমক দিল। বাপির উপরে খুব অভিমান হলো শানির। সেই অভিমানে ও প্রচণ্ড বেশি রকম পড়াশোনা শুরু করে দিল। ওর পড়াশোনার ধুম দেখে মা বলে ফেলল, দিনরাত পড়ছিস কেন,
এত পড়লে তো ব্রেন ডাল হয়ে যাবে। হলে হোক, বইয়ের পাতায় চোখ রেখে গম্ভীর গলায় জবাব দিল শানি। বাপি বলেছে আমার নাকি পড়াশোনায় একটুও মন নেই। শানির মুড খারাপ দেখে মা ওকে আর খাটায়নি। আজ সন্ধেবেলা বাপি যখন বেরোয় তখন শানি ওর ঘরে বসে অঙ্ক করছিল। পড়ার টেবিলে অঙ্কের দুটো বই, রাফ খাতা আর লাল কালো কালির দুটো ডট পেন ছড়ানো। ওর মোবাইল ফোনটা সুইচ অফ করে পাশে রাখা। বাপি বেরোনোর সময় ওকে উৎসাহ যোগাতে কয়েকটা কথা বলল। পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনার জন্য ওকে সাবাস দিল। বাপি বেরিয়ে যাওয়ার পরই শানি কিন্তু পড়ার টেবিল ছেড়ে উঠে পড়েছিল। কারণ একটা গল্পের বই, ছায়া কালো কালো। বইটা আজই লাইব্রেরিতে ফেরত দেওয়ার শেষ দিন, অথচ পড়াশোনার চাপে এখনও বইটার প্রায় 40-45 পৃষ্ঠা বাকি। লাইব্রেরি রাত 9টায় বন্ধ হয়, তাই শানি তাড়াহুড়ো করে গল্পের বইটা শেষ করার কাজে লেগে পড়ল। মা ব্যাপারটা লক্ষ্য করলেও কিছু বলল না, কারণ বাপির বকুনি খেয়ে শানি কদিন ধরে বড্ড বেশি মাত্রায় পড়াশোনা করছে। কিন্তু কি আশ্চর্য, 2 মিনিট কাটতে না কাটতেই শানি গল্পের বইটা ঝপ করে বন্ধ করে বালিশের তলায় ঢুকিয়ে দিল। তারপর এক লাফে পড়ার টেবিলে গিয়ে বসল। মাথা ঝুঁকিয়ে অঙ্কের খাতার উপরে হুমড়ি খেয়ে পড়ল। মা তো এই দৃশ্য দেখে অবাক। শানিকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শানি ঠোঁটের উপরে আঙুল চেপে মাকে চুপ করে থাকতে ইশারা করল। সঙ্গে সঙ্গেই দরজায় কলিং বেলের আওয়াজ। মা গিয়ে দরজা খুলতে বাপি ব্যস্ত পায়ে ঢুকে পড়ল ফ্ল্যাটে। বেডরুমের দিকে এগোতে এগোতে মাকে বলল, আর বলো না, মানিব্যাগটা নিতেই ভুলে গেছি। যেতে যেতে শানির ঘরের দরজায় উঁকি মারল বাপি। শানি মগ্ন হয়ে অঙ্ক করছে। মন দিয়ে পড়, মন দিয়ে পড়, আমার বকাবকিতে রাগ করিস না। একদিন এই পরিশ্রমের রিটার্ন পাবি, সেদিন বুঝবি কেন তোকে বকাবকি করেছি। বাপি মানিব্যাগ নিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে শানি ছিটকে চলে গেল গল্পের বইয়ের কাছে। মা অবাক চোখে অনেকক্ষণ ছেলেকে দেখল, তারপর ধীরে ধীরে বলল, তুই কেমন করে বুঝলি তোর বাপি ফিরে আসছে? শানি বলল, বাপির গলার আওয়াজ পেয়েছিলাম মা। মা সন্দেহের গলায় বলল, আমাদের ফ্ল্যাটে কেউ এলে কোনোদিনই এ ঘর থেকে কারো গলার আওয়াজ শোনা যায় না, আজ তুই গলার আওয়াজ পেলি কি করে? আমার হঠাৎই মনে হলো যেন বাপি ফিরে আসছে। তুমি আমার বাপিকে কিছু বলতে যেও না। মা সে কথার উত্তর না দিয়ে বলল, সে না হয় বলবো না, কিন্তু সকালে আমার পিছলে পড়ার ব্যাপারটা তুই আগে থেকে টের পেলি কেমন করে? টের কিছু পাইনি মা, আমার জাস্ট মনে হয়েছিল। এখনো কি জাস্ট মনে হলো যে তোর বাপি আবার ফিরে আসবে? শানি আবদারের সুরে বলল, বলছি তো, জাস্ট মনে হলো। তুমি না আমার কথা একটুও বিশ্বাস করতে চাও না। মা উত্তরে কিছু বলল না। শানির দিকে কয়েক পলক তাকিয়ে থেকে দুবার ছোট্ট করে মাথা নেড়ে রান্নাঘরের দিকে চলে গেল। একটা কৃতিত্বের তৃপ্তি শানির বুকে ঝিলিক মারল। আবার সেই 5 মিনিট পর শানি এই বিচিত্র ক্ষমতার সঙ্গে নিজেকে ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছিল, অথবা বলা ভালো নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিল। মাকে কিংবা বাপিকে ও এখনো কিছু বলেনি, কারণ ওর মনে হচ্ছিল ওরা কেউ শানির কথা বিশ্বাস করবে না। দিন 15-20 পার হওয়ার পর শানির মনে হতে লাগলো ওর এই ক্ষমতাটা নষ্ট হয়ে যাওয়াই ভালো, কারণ ও এমন সব ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছিল যেগুলো নিতান্তই মামুলি, অথবা তার মধ্যে ওর চেনা কোনো মানুষ অথবা চেনা কোনো জায়গা জড়িয়ে নেই। আর সেই মামুলি ঘটনাগুলো ওকে অহেতুক ডিস্টার্ব করছিল। যেমন ও দেখল একজন ভদ্রলোক একটা ট্রাম রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েকটা 50 টাকার নোট গুনছেন, আর হঠাৎই একটা নোট হাত থেকে খসে পড়ে গেল। ভদ্রলোক ব্যাপারটা খেয়াল করেননি। তিনি কয়েক পা হেঁটে এগিয়ে যেতেই একজন ভিখারি টাকাটা কুড়িয়ে নিয়ে চলে গেল। শানি জানে 5 মিনিট পর এই ঘটনাটা কোথাও কোনো ট্রাম রাস্তার পাশে ঘটে যাবে, তাতে শানির কিছু করার নেই।
কিন্তু এইরকম সব খুচরো ঘটনা ওকে সারাদিন এমন ব্যস্ত রাখতে লাগলো যে শানি রীতিমতো বিরক্ত হয়ে উঠল। মন দিয়ে ও লেখাপড়া করতে পারছিল না, খেলাধুলা করতে পারছিল না, কিছুই করতে পারছিল না। একসময় ওর মনে হলো এই মজার অলৌকিক ক্ষমতাটা আসলে একটা বিরক্তিকর বাজে ক্ষমতা। একদিন সকালবেলা শানি পড়ার টেবিলে বসে খুব মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছিল। আজ একটু জ্বর মতন হওয়ায় ও স্কুলে যায়নি, কিন্তু পড়ায় ওর ঠিকমতো মন বসছিল না, কারণ পড়ার মাঝে ভবিষ্যতের নানান দৃশ্য ওর মনের মধ্যে ভেসে উঠছিল। ও সেগুলোকে জোর করে মন থেকে সরিয়ে দিচ্ছিল, কিন্তু কাজটা মোটেই সহজ হচ্ছিল না। ও খেয়াল করছিল যে ও বইয়ের একই লাইন বারবার পড়ছে। হঠাৎই ওর চোখের সামনে ভেসে উঠল একটা চওড়া রাস্তা। গাড়ি, বাস, মিনি বাস খুব ব্যস্তভাবে এদিক ওদিক ছুটে যাচ্ছে। তারই ফাঁক ফোকর দিয়ে দু একজন পথচারী ছুটে রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হবে বলে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে রাস্তার কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সঙ্গে একজন ২৭-২৮-এর মহিলা, বোধহয় ছোট মেয়েটির মা। ওরা দুজনেই রাস্তার গাড়ি চলাচল দেখছে, রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছে। ছোট মেয়েটির গায়ে লাল সাদা স্কুল ইউনিফর্ম, মাথায় ভাঁজ দেওয়া দুটো বিনুনি, তার সঙ্গে লাল ফিতের ফুল। মেয়েটির বয়স বড়জোর ৭ কি ৮, কিন্তু হলে হবে কি, বেশ পাকা। ও বারবারই মায়ের হাত ঘড়িতে আঙুল ছুঁয়ে কি যেন বলছে, আর ঝগড়ার ঢঙে হাত নাড়ছে। দেখে মনে হচ্ছে স্কুলের দেরি হচ্ছে বলে ও মাকে রাস্তা পার হওয়ার জন্য তাড়া দিচ্ছে। গাড়ি চলাচল একটু কমতেই মা আর মেয়ে ব্যস্ত পায়ে রাস্তা পার হওয়ার জন্য রওনা হলো। কিন্তু একটা গাড়ি ছুটে আসতে মা এক ঝটকায় পিছিয়ে আসতে চাইল, অথচ মেয়েটা তখন সামনের দিকে দৌড় লাগিয়েছে। মা পাগলের মতো চিৎকার করে মেয়ের নাম ধরে ডাকছিল, ওকে থামতে বলছিল। মেয়েটা রাস্তার উপর থমকে দাঁড়িয়ে মুখ ফিরে তাকালো মায়ের দিকে। সেই মুহূর্তে একটা টাটা সুমো বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে পিষে দিল রাস্তায়। ওকে ডিঙিয়ে যখন সুমোটা প্রচণ্ড শব্দে ব্রেক কষে থামল, ততক্ষণে সব শেষ। রাস্তায় শোরগোল শুরু হলো, লোকজনের ভিড়, পুলিশ, হইচই, পথ অবরোধ। শানির মুখ দিয়ে একটা যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো। ফুটফুটে মেয়েটার মুখ এখন রক্তাক্ত, চোখ দুটো খোলা, মুখটা হাঁ করা, বাকি শরীরটা রাস্তায় লেপ্টে গেছে। হায় ভগবান, ৫ মিনিট পরেই এই অ্যাক্সিডেন্টটা কোথাও না কোথাও হবে। ৭-৮ বছরের একটা নিষ্পাপ ফুল দোলে পিষে শেষ হয়ে যাবে। এই অ্যাক্সিডেন্টটা রোকার ক্ষমতা শানির নেই, কারণ ও জানে না জায়গাটা কোথায় কিংবা ওর বাড়ি থেকে কতটা দূরে। শানির মনটা যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠতে লাগলো। ও টেবিল ঘড়ির দিকে তাকিয়ে বসে রইল। সেকেন্ডে সেকেন্ডে কাউন্টডাউন করতে লাগলো। দেখতে লাগলো ৫ মিনিট সময় কিভাবে ফুরিয়ে যাচ্ছে। শানির মাথাটা পাগল পাগল লাগছিল। ওর মুখ দিয়ে আহত পশুর চাপা গোঙানি বেরিয়ে এলো। এই তো ৫ মিনিট শেষ, শেষ, সব শেষ। কিন্তু না, এখানেই শেষ নয়। একটার পর একটা ঘটনা ঘটেই চলল, তার মধ্যে বেশ কয়েকটা ঘটনা মর্মান্তিক। একদিন ও দেখল সন্ধ্যের মুখে একটা বিশাল পুকুরের পাড়ে ৩ জন লোক একটা ছেলেকে কাদামাটির উপরে ফেলে তার মুখ চেপে ধরেছে। ছেলেটা ছটফট করছে, গো গো করছে, কিন্তু ৩-৩টে লোকের সঙ্গে গায়ের জোরে পেরে উঠছে না। হঠাৎই শানি দেখতে পেল ওদের পাশেই কাদা আর ঘাসের উপরে পড়ে আছে একটা কুড়ুল আর একটা লম্বা ছুরি। শানি বুঝতে পারছিল একটু পরেই কি ঘটতে চলেছে। ওর বুক দূর দূর করতে লাগলো। ও ভগবানকে ডাকতে শুরু করলো। মনে প্রাণে চাইল ও যা ভাবছে সেটা যেন না হয়, কিন্তু সেটা হলো না। একজন লোক ছেলেটার বুকের উপর চেপে বসে রইল। 2 পা দিয়ে তার 2টো হাত মাটির সঙ্গে চেপে ধরল। ছেলেটা প্রাণপণে পা ছুটছিল, দাপাদাপি করছিল, আর তখনই বাকি 2 জন লোক ঘাসের উপর থেকে অস্ত্র দুটো তুলে নিল। শানি কেমন একটা ঘোরের মধ্যে ছিল। চোখ বড় বড় করে শূন্য দৃষ্টিতে ও সামনের দেওয়ালটার দিকে তাকিয়েছিল। ও মনে মনে না না বলে চিৎকার করছিল, আতঙ্কে চোখ বুজে ফেলেছিল।
কিন্তু দৃশ্যটা ওর চোখের সামনে থেকে সরল না। তারপরই ঘাসের উপর রক্তের ছিটে ছড়িয়ে পড়ল। শানি চিৎকার করে উঠল, একই সঙ্গে কেঁদে ফেলল। টেবিল ঘড়ির দিকে চোখ গেল ওর। আর 5 মিনিট, তারপরে ও অবশ আতঙ্কে ঘড়ির কাঁটার পথ চলা দেখতে লাগলো। 5 মিনিট পর ও 2 হাতে মাথা চেপে ঘুমিয়ে উঠল। আর ঠিক তখনই ওর পিঠে কে যেন হাত রাখল। শানি চমকে ফিরে তাকালো। মা উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। কি যে হলো ওর মনের ভিতর! ও এক ঝটকায় মায়ের দিকে ঘুরে মাকে একেবারে জাপটে ধরল। ফুঁপিয়ে কাঁদতে লাগলো শানি, ফুলে ফুলে উঠতে লাগলো। মা তো অবাক, ক্লাস 9-এ পড়া এত বড় ছেলে মাকে জড়িয়ে ধরে কাঁদছে, তাহলে ব্যাপারটা নিশ্চয়ই সিরিয়াস। মা শানিকে কিছুই জিজ্ঞেস করল না, শুধু ছেলের পিঠে মমতা মাখা হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ পর শান্ত হলো শানি। মা ওর কাছে একটা চেয়ার নিয়ে বসলো। ওর মাথায় গালে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল, কি হয়েছে বল, তোর কোনো ভয় নেই। আমি আর তোর বাপি, আমরা তো তোর পাশে আছি, তুই সব আমাকে খুলে বল শানি। শানি শুরু থেকে সব বলতে শুরু করল। কিভাবে ও দরজার ফ্রেমে ধাক্কা খেয়ে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর কিভাবে ওর মধ্যে একটা অস্বাভাবিক ক্ষমতা তৈরি হয়ে গেল। ও 5 মিনিট ভবিষ্যতের ঘটনা দেখতে শুরু করল। মাকে সব খুলে বলল শানি। বলতে বলতে ওর চোখে জল এসে গেল আবার। মা মনে মনে ভীষণ অবাক হয়ে গেলেও মুখে বলল, কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। রাতে বাপিকে সব কথা জানালো শানির মা। শুনে বাপি তো স্তম্ভিত হয়ে গেল। কি করবে, কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ দিশাহারা ভাবে এদিক সেদিক তাকিয়ে বাপি বলল, শানি, রাতে তোকে একা শুতে হবে না, তুই আমাদের কাছে শুবি। মা বলল, তুই আর বাপি খাটে শুয়ে পড়বি, আমি মেঝেতে বিছানা করে নেব। শানি শূন্য চোখে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। বাপি চোখ সরু করে ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলো। তারপর একসময় জিজ্ঞেস করল, এখনো কি ওসব উদ্ভট ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছিস? ঘরের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো শানি। ধীরে ধীরে বলল, হ্যাঁ বাপি, দেখতে পাচ্ছি। শানির মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে বাপি জিজ্ঞেস করল, ওর তো মনে হচ্ছে রাতে ঘুমটুম হবে না, শোয়ার আগে ওকে কি হালকা ঘুমের ওষুধ দেব? মা বলল, না না, ওসব দরকার নেই, আমি ওর ঘাড়ে মাথায় জল টল দিয়ে চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দেব। শানির মুখের দিকে তাকিয়ে মায়ের মনে হচ্ছিল শানির বয়স 14 নয়, 5 বছর, দিশেহারা ফুটফুটে খোকা একটা। মায়ের হাতের ছোঁয়া আর মমতায় শানি যখন ঘুমিয়ে পড়ল তখন রাত 11:30। ওকে ঘুমিয়ে পড়তে দেখে মা আর বাপি স্বস্তির শ্বাস ফেলল। ছেলেটা সারা রাত ঠিকঠাক ঘুমোলে হয়। ভোরবেলার দিকে হঠাৎ চিৎকার করে জেগে উঠল শানি। একটা বড় হাসপাতালে আগুন লেগেছে। 4 তলা এয়ার কন্ডিশন বিল্ডিং, সব ঘরে কাঁচের জানলা এয়ারটাইট, একটুও ফাঁক নেই। রোগীরা পাগলের মতো ছুটোছুটি করছে। কেউ কেউ মুখে হাতে নল লাগানো অবস্থায় জানলার কাঁচ ভাঙতে চেষ্টা করছে। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। ফায়ার অ্যালার্মের শব্দ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে মরণমুখী মানুষের আর্তচিৎকার। শানির চিৎকারে মা আর বাপি দুজনেরই ঘুম ভেঙে গেছে। ওরা ছেলেকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু শানিকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। ও কোন এক যন্ত্রণায় ছটফট করছিল। ভয় পাওয়া গলায় চেঁচিয়ে বলছিল, মা মা, ওদের বাঁচাও, পেশেন্টদের গায়ে আগুন, ওরা ছোটাছুটি করছে, জানলা ভেঙে ঝাঁপ দিচ্ছে। হাসপাতালের ভিতরে শুধু ধোঁয়া আর আগুন, বাপি ওদের বাঁচাও, বাঁচাও। মা আর বাপি অসহায়ভাবে শানিকে জাপটে ধরে বসে রইল। ছেলের কষ্ট দেখে দুজনেরই চোখে জল এসে গেল। ছটফট করতে করতে শানি হঠাৎ অজ্ঞান হয়ে গেল। ওকে তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিয়ে মা ওর মাথায় ভেজা রুমাল বুলিয়ে দিতে লাগলো। বাপি একরাশ চিন্তা নিয়ে খোলা জানলা থেকে তাকিয়েছিল। সেখানে এক টুকরো আকাশ দেখা যাচ্ছে। আকাশে নিশ্চিন্তে উড়ে বেড়াচ্ছে 3টে চিল। কয়েকটা গাছ দেখা যাচ্ছে, ওদের পাতা বাতাসে নড়ছে। এসব দেখে যেন মনে হয় পৃথিবীতে কোথাও কোনো দুঃখ নেই। ঘড়ির দিকে তাকালো বাপি। 5 মিনিট হয়ে গেছে। শানি একটু আগে যা যা দেখেছে
সেসব এখন সত্যি হচ্ছে। জীবন্ত মানুষগুলো হসপিটালের মধ্যে পুড়ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মরছে। হে ভগবান, এসব যেন সত্যি না হয়। কিন্তু ঘণ্টাখানেক পর কি মনে করে বাপি টিভি খুলতেই দেখা গেল সব সত্যি। দক্ষিণ কলকাতার এক নামী হসপিটাল দাউ দাউ করে চলছে। তাকে ঘিরে উদ্বিগ্ন লোকজনের ভিড়, হইচই, ছুটোছুটি। দমকলের অনেকগুলো গাড়ি সেখানে এলোমেলোভাবে দাঁড়িয়ে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত। এসব দেখে শানির মা আর বাপি থরথর করে কাঁপতে লাগলো। মা শব্দ করে কেঁদে ফেলল। বাপি একচুটে টিভির কাছে গিয়ে টিভির সুইচ অফ করে দিল। কি হবে এখন? ছেলের দিকে তাকালো দুজনে। ছেলে বিছানায় নিথর হয়ে শুয়ে আছে, বোধহয় ঘুমোচ্ছে, নাকি ওর জ্ঞান এখনো ফেরেনি। বাপি আর মা চাপা গলায় আলোচনা করতে লাগলো। ওরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না কি করলে শানির ভালো হবে, শানি ভালো হয়ে উঠবে। ওরা কাকে বলবে শানির এই অলৌকিক ক্ষমতার কথা, ওর এই সাংঘাতিক মানসিক যন্ত্রণার কথা? কারণ কাউকে ব্যাপারটা জানালে অন্যরকম বিপদ হতে পারে। ব্যাপারটা একজন থেকে জানবে দুজন, দুজন থেকে 5 জন। তারপর কারো মাথায় কুবুদ্ধি দেখা দেবে। সে শানিকে হয়তো কিডন্যাপ করবে। ওকে ভয় দেখিয়ে ওর ওই ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতাটাকে কাজে লাগাবে। চুরি, ডাকাতি, জুয়া খেলা, লটারি, ব্যাংক ডাকাতি, এমনকি খুনের কাজেও। শানির বাপি আর মা এলোমেলো দুশ্চিন্তায় একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আঁকড়ে ধরার জন্য একটা খড়কুটোও ওরা খুঁজে পাচ্ছিল না। এমনকি কোনো ডাক্তারকে দেখাতেও তেমন ভরসা হচ্ছিল কই। দিশাহারা অবস্থায় সারাটা দিন কেটে গেল ওদের। শানি ঘুম থেকে ওঠার পর ওকে সবসময় আগলে রইল দুজনে। অফিসে বেরোনোর কথা বাপির মাথাতেও এলো না। মা আর বাপি সব জেনে যাওয়ায় শানির মন কিছুটা হালকা হয়েছিল, কিন্তু ওর ভিতরের অস্থির ভাবটা কমছিল না। ও কখনো পড়ার টেবিলে বসছিল, কখনো কম্পিউটারের সামনে বসে মাউসে ক্লিক করছিল, কখনো গল্পের বই, কখনো বা টিভি। ধীরে ধীরে রাত হয়ে গেল। একসময় দেওয়াল ঘড়ির মিষ্টি আওয়াজ জানিয়ে দিল রাত 9টা বাজে। বাপি একটা চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে কী সব ভাবছিল। ঘড়ির সুরেলা মিউজিক শুনতে শুনতে হঠাৎই বাপি চোখ খুলল। চেঁচিয়ে শানির মাকে ডাকতে লাগলো। তারপর অধৈর্য হয়ে এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে পড়ল এবং রান্নাঘরের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় শানির ঘরের দিকে উঁকি মেরে দেখল ও একটা রঙিন ম্যাগাজিনে মুখ ডুবিয়ে বসে আছে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শানির মা আর বাপি বেশ কিছুক্ষণ নিচু গলায় আলোচনা করল। তারপর ওদের মনে হলো আন্দাজে এরকম একটা ঝুঁকি নেওয়া যেতেই পারে, কারণ শানির কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। কাঁটায় কাঁটায় 10টা বেজে 5 মিনিটে মা চেঁচিয়ে শানিকে খেতে ডাকল। শানি বিছানায় আধশোয়া হয়ে গল্পের বই নিয়ে ব্যস্ত ছিল। মায়ের ডাক শুনে ও চেঁচিয়ে জবাব দিল, মা 5 মিনিট পর যাচ্ছি, প্লিজ। 5 মিনিট পর ও খাওয়ার টেবিলে হাজির হয়ে দেখল বাপির খাওয়া প্রায় শেষ। খেতে খেতেই বাপি বারবার দেওয়াল ঘেঁষে রাখা একটা শোকেসের দিকে তাকাচ্ছিল, কারণ সেখানে একটা টেবিল ঘড়ি সময় দেখিয়ে চলেছে। শানির খাওয়া শুরু হওয়ার একটু পরেই বাপির খাওয়া শেষ হলো। হাত মুখ ধুয়ে বাপি আবার শানির পাশের চেয়ারে এসে বসল। মা পায়ে পায়ে শানির কাছে এসে দাঁড়ালো। বাপি শানির পিঠে হাত রাখল, স্নেহের গলায় বলল, শানি, আমি আর তোর মা একটা জিনিস ভেবেছি। কি? শানি বাপির দিকে মুখ ফেরালো। ওর চোখ মুখ ক্লান্ত, কেমন একটা বিভ্রান্ত ভাব সেখানে। শোন, কথাই বলে বিষে বিষক্ষয়। একটু চুপ করে থেকে বাপি বলল, তোর মনে আছে তোর এই পিকিউলিয়ার ভিশনের ব্যাপারটা যখন শুরু হয় তখন তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? তুই ও ঘরের দরজায় ফ্রেমে মাথা ঠুকে পড়ে গিয়েছিলি, মা বলল। তারপর তুই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলি। শানি মায়ের মুখের দিকে তাকিয়ে সায় দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, ভালো করে মনে আছে। বাপি এবার হেসে বলল, আজ তোকে সেই অ্যাক্সিডেন্টটার অ্যাকশন রিপ্লে করতে হবে, ঠিক এই সময়ে। তার মানে? শানির খাওয়া থেমে গেল। মানে আর কিছুই না। মা ওর পিঠে আলতো হাত রেখে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করে তুই ছুটে যা তোর ঘরের দিকে।
তারপর দরজার ফ্রেমে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় মেঝেতে। যদি কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে যেতে পারিস তাহলে দারুণ হবে। কথা বলতে বলতে মায়ের চোখে জল এসে গেল। তারপর তারপর দেখবি তোর অসুখ একেবারে সেরে গেছে। চোখে জল নিয়ে মা হাসতে চেষ্টা করল। শানি অবাক চোখে একবার মায়ের দিকে আর একবার বাপির দিকে তাকাচ্ছিল। সেই রাতে সেই অ্যাক্সিডেন্টটা রিপিট করলেই সব সেরে যাবে? কখনো কি এমন হয়? কে জানে। মা শানির চিবুকে আঙুল ছুঁয়ে বলল, জানি দরজায় ধাক্কা খেতে তোর কষ্ট হবে, তুই জোরে ব্যথা পাবি। মায়ের চোখে জল, কথা জড়িয়ে গেল কান্নায়। কিন্তু কিন্তু উপায় কি বল? আর যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। বাপি ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমরা কাউকে তোর এই অসুখের কথা বলতে পারছি না, কারণ ব্যাপারটা জানাজানি হলেই শোরগোল পড়ে যাবে। খবরের কাগজ আর টিভি চ্যানেলের লোকেরা আমাদের ছেকে ধরবে। তোকে দিয়ে আজে বাজে আর ইল্লিগাল কাজ করাতে চাইবে অনেকে। তোর লাইফ রিস্ক হয়ে যাবে শানি। সেজন্যই তোকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছি না বাবা। মা চোখের জল মুছে বলল, এটাই আমাদের শেষ চেষ্টা, শেষ খড়কুটো। বাপি টেবিল ঘড়ির দিকে তাকালো। নে বাবা, তাড়াতাড়ি কর, এক্ষুনি সময় পেরিয়ে যাবে। শানি বলল, হ্যাঁ বাপি, বুঝেছি। ভবিষ্যতের ঘটনা দেখতে পাওয়ার যন্ত্রণায় শানি ভিতরে ভিতরে চুরমার হয়ে যাচ্ছিল। ওর মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল, দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছিল। নাছরবান্ধা একটা অসুখকে ছাড়ানোর চেষ্টায় ও প্রায় পাগল হওয়ার জোগাড়। তাহলে ছুটে গিয়ে দরজার ফ্রেমে কুতো খাওয়াটা কি এমন কঠিন? তাতে যদি অসুখটা সত্যি সত্যি সেরে যায় তো দারুণ ব্যাপার হবে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো শানি। ঘড়ির দিকে একবার তাকালো, তারপর চট করে হাত মুখ ধুয়ে ছুট লাগালো ওর ঘরের দিকে। দরজার ফ্রেমে ওর মাথাটা প্রচণ্ড জোরে ঠুকে গেল। চোখের সামনে একরাশ হলদে ফুল ফোয়ারা হয়ে ছড়িয়ে পড়ল। আহ! শব্দ করে শানি ছিটকে পড়ল মেঝেতে। জোরালো ভোঁতা শব্দে ঘরের মেঝে কেঁপে উঠল। বাপি আর মা শানির পিছন পিছন বলতে গেলে প্রায় ছুটেই এসেছিল। ওদের চোখের সামনেই সংঘর্ষের ঘটনাটা ঘটল। মা চিৎকার করে উঠল। বাপি চট করে মেঝেতে বসে পড়ে বলল, শিগগির। মা ছুটে জলের জাগ নিয়ে এলো। শানির উপর ঝুঁকে পড়ে ওর মাথায় জল ঢালতে লাগলো। শানির দু চোখ বোজা, শান্তি মুখ, কপাল আর মাথার চুল ভেজা। মা আর বাপি শানির নাম ধরে বারবার ডাকছিল, কিন্তু শানির কোনো সাড়া নেই। ও অজ্ঞান হয়ে গেছে। মা আর বাপি আকুলভাবে শানির মুখের দিকে তাকিয়েছিল আর মনে মনে ভগবানকে ডাকছিল। ওরা চাইছিল শানির জ্ঞান ফেরার পর ওর যেন 5 মিনিট ভবিষ্যতে দেখতে পাওয়ার ক্ষমতাটা আর না থাকে। ওর অসাধারণ ক্ষমতা উঠে গিয়ে ও আবার একটা সাধারণ ছেলে হয়ে যাক। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।